দেয় যে জি এবার 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 টাইমে কামড় দিলে এই ঘরের ভিতরে এই খাটে না এই খাটেই ফেলে। বর্তমান সময়ে একটা আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার। এই রাসেলস ভাইপার যাকে কামড় দেয় তার বাঁচার সম্ভাবনা খুবই কম, 1% থাকে। তো একজন মাদ্রাসা ছাত্রকে একটা রাসেলস ভাইপার সাপে কামড় দিয়েছে, আর কামড় দেওয়াতে সে দুনিয়া থেকে কিন্তু চলে গিয়েছে। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপ দেখাচ্ছি কিভাবে মারা গেল। আশ্চর্যজনকভাবে ঘরটা মাটির ঘর ছিল, মাটির ঘর থেকে মানে একটা গর্ত ছিল, সেই গর্ত থেকে উঠে এই যে এখানে গর্তটা, ঠিক আছে, এখান থেকে উঠে তারপর সেই বাচ্চাটা কামড় দিয়েছে যাতে সে মারা গেছে। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাচ্ছি। এখানে খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে, যেটা হচ্ছে গত 9 জুন 2024 সালে সিয়াম হোসেন নামে 11 বছরের এক শিশু সাপের কামড়ে মৃত্যুবরণ করেন। তিনি একজন প্রবাসী সন্তান। আমি সিয়াম হোসেনের বাড়িতেই আছি। আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন সিয়াম হোসেনের দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার কাছে একটা তথ্য ছিল যে আপনার নাতি সিয়াম হোসেনকে গত 9 জুন 2024 সালে এই বাড়িতে সাপে কামড় দেয়। জি হয়। এবং তারপরে সে মারা যায়। সেদিন কি ঘটেছিল, কখন কামড় দেয়, কখন হাসপাতালে নিয়ে যান, সব বিষয় যদি একটু ছোট করে বলতেন। এই স্যার আজান দেয় যে জি এবার 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 টাইমে কামড় দিলে এই ঘরের ভিতরে। আচ্ছা, আমি পরে ঘরটা দেখাবো। আচ্ছা, এই ঘরে কামড় দেয়। হ্যাঁ, ঘরে কামড় দিলে পরে ওখানে খালি খালি কইছে মা হাফ, ওই খালি দৌড় দেখালে আমার ঘরে আইছে। হ্যাঁ, আমার ঘরে এলে আমি তো মসজিদে। আচ্ছা, মসজিদের মরে গেছি। হ্যাঁ, ইয়ারা খালি নয়ে গেছে, ওই সিধা গেলে পরে আমিও ভাই এই সখীপুর নয়ে গেছি। প্রথমে ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন হসপিটালে? প্রথমে ডাক্তারের কাছে। এটা একটা ভালো কাজ করছেন, কারণ ওজার কাছে নেওয়া কোনো মানে ইয়ে না। ওজা তো আমি নিজেই, আপনি 40 বছর ধরে এই কাম করি, কিন্তু আমি তারপরে আমি কিছুই করিনি। যে আমার নাতিন গেলে সুস্থ হয় সেন নিয়ে যাবো আমি। আচ্ছা আচ্ছা, সখীপুর নিয়ে গেছি, গেলে পরে তারা কোনো ভ্যাকসিন করলো না। মানে ওই সাপের যে অ্যান্টিবায়োটিকটা ছিল না, হ্যাঁ সাপের যে ভ্যাকসিনটা ছিল না হাসপাতালে আছে, দিব না, তারা দিল না। কেন দিল না? পরে একটা কাগজ দা দিল, পরে নিয়ে গেলাম ক্লিনিকে। ক্লিনিকে নিয়ে গেলে পরে দিবে না কেন সেটা বলেন। দিব না কেন? কি কোনো ডাক্তার নাই, এটা কোনো কথা হলো? তারপরে নিয়ে গেছি ক্লিনিকে গেলে পরে হেন দিল না, তা কয় আমাকে বড় ডাক্তার নাই। হ্যাঁ, পরে ও ভাই দেখি যে বলেছে এটা কয় ঘন্টা মানে হাসপাতালে কয় ঘন্টা রেখেছিলেন, মানে ওষুধ দেওয়া? হাসপাতালে গিয়ে আধা ঘন্টা দেরি করিনি আমরা। আচ্ছা, তারপরে ওই নিয়ে গেছি আবার অ্যাম্বুলেন্সে নিয়ে পাইলাম। হ্যাঁ, কয় মমি সিং নিয়ে যাও। আচ্ছা, ও ভাই মমি সিং নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আলাপ করতে 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 হ্যাঁ 12,000 পার ইয়া ওই বাইপাস গেছি যখন। হ্যাঁ হ্যাঁ, গেলে পরে তখন কারা খিসা দেখেন দমগুলো এই ভিতরে আলাপ করতে করতে গেছি। আহা, মানে আপনারা যখন সরকারি হসপিটালে নিয়ে যান, যেটা আপনাদের নিকটস্থ সখীপুরে না কোথায় এটা? প্রথমটা সখীপুর নিয়ে যান, সেখানে অ্যান্টিবায়োটিকটা দেয় না এবং আপনাদের কোনো রকমের সহযোগিতাই করে না তারা। না, এরপর আপনারা তাকে ময়মনসিংহ নিয়ে যান। কি যাওয়ার পথেই মারা যায় নাকি? যাওয়ার পথেই মারা গেছে। ধরেন কয় ঘন্টা সময় পেয়েছিল সে? মনে করেন সাপে কামড় দিয়ে ধরেন অনুমানিক 8টায় মারা যায়। কখন মারা গেছে? 11:30 এবার 9টা 10টা 11টা প্রায় 3.5 4 ঘন্টা। আচ্ছা, তো ও কোন ক্লাসে পড়তো? সিয়াম পড়তো মাদ্রাসায়। মাদ্রাসায় কোন ক্লাসে? আমরা তো মানে ওই হিসাবটা যদি কোন ক্লাস জানি, 3তে পড়তো। ওর বাবা তো একজন প্রবাসী, বাইরে থাকে। তো আপনাদের বাড়িতে সাপ কোথা থেকে আসলো, এটা হলো আমার প্রশ্ন। এমনিতেও সাপ থাকার সম্ভাবনা আছে, কারণ আমি আসার সময় দেখলাম যে আশেপাশে এটা টিলার মতো বা জঙ্গল অনেক কিছু। আমি তো এই বয়স তো বালাই 60-65 হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেক ঘরেই সাপ দেখি, প্রত্যেক বছরই। প্রত্যেক ঘরে ঘরে আমাকে সাপ থাকে না। আবার মহিমুদিরা কইছে যে আল্লাহ সাপ মানুষের রুম পাই আসে না, এটা হয় ডিম ফুটে। সাপ কি হয়? আল্লাহ সাপ গুণা আছে, মানুষের রুম পাইয়া তারপর ডিম ফুটে, এটা মহিমুদিরা কইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাপের গর্ত তো করা হয় না, এন্দুরের গাথা আছে, এই এন্দুরের গাথা আমার থাকে। আচ্ছা, এই তো ঘরে ঘরে সাপ আপনারা থাকে দেখি আমরা। কি সাপ এগুলা? আলা সাপ, ধরা সাপ, তারপরে ঘনি পড়া। ধরা সাপ তো কামড় দিলে মারা যাওয়ার কথা। ইল্লা পড়া, তারপরে এই জাতীয় সাপ এই এলাকায় থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আপনার সাথে যাব সেই ঘরে যেখানে তাকে কামড় দেয়, আমাকে একটু দেখাবেন, ঠিক আছে? এখন আমি আঙ্কেলের সাথে যাচ্ছি যেখানে এক্স্যাক্টলি সেদিন তার নাতি সিয়ামকে সাপে কামড় দেয় যে ঘরে, সেই ঘরটি আঙ্কেল দেখাবে। এবং আর একটা খুব এর বিষয় হচ্ছে যে আঙ্কেল নিজেও কিন্তু একজন ওঝা, কিন্তু তিনি অনেক কিছু, ওনার যে বেসিক জ্ঞানটা আছে, কমন সেন্স আছে, তিনি কিন্তু ওঝা হয়েও
তিনি নিজের নাতিকে কিন্তু না, কিচ্ছু ঝাড়ফুঁক করেননি। করেননি, উনি হাসপাতালে নিয়ে গেছেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে সেই ভালো ব্যবহার করেননি, করলে হয়তো সহযোগিতা করেননি। আচ্ছা, আপনি দেখান কোন রুমে কোথায় ছিল, এই যে আপনি যান। এই এনো 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 শোয়া ছিল আমার নাতি, এই খাটে না? হ্যাঁ এই খাটে এই ফেলে মাই হয়েছে হিন্দা, এই মোবাইল টিপতেছে, এইখানে এখানে হ্যাঁ মোবাইল টিপতেছে, বুঝছো? এটার নিচে ছিল সাপ? না না না, মোবাইল টিপতেছে, এখানে খালি এই সিধা নামছে, হুম। নামলে পরে ভাই এনে কামড় দিছে, এই জায়গায় কামড় দিছে। হ্যাঁ, কামড় দিলে পরে খালি কইছে মা হাফ, ওয়াই কই খালি দই ফিরে গেছে গা। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা কথা বলি, সাপ যখন কামড় দেয় এই তখন কি সাথে মা ছিল, ওর মা ছিল? হ্যাঁ মা এনে তো হয়েছে মা কি সাপটা দেখছে? না, এটি দেখলো না, কেউ দেখে নাই সাপটা? এটি দেখলো না, কেউ দেখলো না, খালি এই দেখলো, ছেলে দেখছে। ছেলে দেখছে। আর একটা কথা, সাপে কামড় দিলে দাঁতের একটা দাগ থাকে, দাগ ছিল? সেটা না, হ্যাঁ, এই যে কামড় চলছে, হ্যাঁ, বালাই দাগ হয়েছে, কয়টা দাঁত ছিল? তিনটা ই হয়েছে, ফোড়া হয়েছে। তাহলে আপনার কথা অনুযায়ী হচ্ছে যে মানে এই রুমে আপনার ছেলের বউ আর নাতি শোয়া ছিল, হ্যাঁ। এবং যখন সে মোবাইল করতেছিল তার পায়ে মনে হয় সম্ভবত সাপে কামড়টা দেয়, এই তো? এই সাপটা শুধু ও দেখে আর কেউ দেখে? আর কেউ দেখে। তবে সাপে কামড় দিচ্ছিল তো শিউর দাঁত বসে গেছে। ঠিক আছে, ঠিক আছে। যেটা উনি বলছিল যে এখানে সাপে কামড় দেয়, আমার একটা বিশ্বাস, আমি ধারণা করতেছি, এই যে দেখুন একটা ইঁদুরের গর্ত কত বড়, দেখছেন? এখানেও তো সাপ থাকতে পারে, আমার একটা ধারণা, নাহলে সাপটা তো আর কোথা থেকে আসার কথা না, হয়তো এখানেও ছিল। এই যে গর্ত দেখছেন, তো এখান থেকে বের হয়েও আবার এখানেও গর্ত ছিল, পরে এটা ওনারা মাটি দিয়ে না আগে ওটা আগে মনে না, আগে করেছিল। আচ্ছা, যাক এখানে ওনাদের মানে মাটির তো এই কারণে জায়গায় জায়গায় ইঁদুরের গর্ত আছে। আর ইঁদুর খাওয়ার জন্য সাপ ঘরে আসে, হয়তো ইঁদুর খাওয়ার জন্য এসেছিল, ওইখান থেকে বের হয়ে হয়তো ওনার নাতিকে কামড় দেয়। আঙ্কেল, আর কিছু বিষয় জানার ছিল। সেদিন কামড় দেওয়ার পরে যখন সে মারা যায়, আপনার নাতির দাফন কখন হয়? দাফন হয়েছে পরের দিন, কয়টার সময় মাটি দিলাম জানি 11টায়। 11টার দিকে? জি হ্যাঁ। আপনার ছেলে তো প্রবাসী, সে কখন খবরটা পায়? খবর আমরা দিছি। সে তো ছেলে মারা যাওয়ার পর আসতে পারে নাই না। এমনি কি ছেলে হওয়ার পরে কি এসেছিল দেশে, বা বাবার সাথে ছেলে দেখা হয়েছিল? হ্যাঁ, ছেলে টাঙ্গার 11 বছর, তারপরে যে মেয়ে হয়েছে একটা, দেখা ওই যে মেয়ে। আচ্ছা, একটা মেয়েও আছে না? হ্যাঁ। তো সাপে কাটার রোগী যখন দাফন হয়, অনেক সময় নাক থেকে রক্ত বের হয়। রক্ত বেরিয়েছে। হ্যাঁ, বের হয়েছে না? রক্ত বেরিয়েছে দাফনের সময়। আপনার কি মনে হয় যে হঠাৎ করে, যে আপনি তো বলতেছেন আগে আপনাদের আশেপাশে সাপ ছিল, এখন কি সাপ আরো বেড়ে গেছে না কি? না বাড়া নাই, সাপ আমরা জীবন ভরাই দিই, ছোটবেলা না কাজে দিই। এরাই কেউ মারা গেছিল সাপের কামড়ে? আরো মারা গেছে। কোথায় কোথায় মারা গেছে? ওই ব্যক্তি একজন মারা গেছে, আমরা 2জন মানে মারা গেছে আমার বয়সে দেখছি। আচ্ছা, এটা তো অনেক আগে। আর কিছু বিষয়ে জানার ছিল, যেটা হচ্ছে আপনি তো কামড় দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ওর সাথে ছিলেন, হাসপাতাল নেওয়া পর্যন্ত। তখন ও কিরকম করতেছিল, মানে কোনো বমি করা বা কি, একটু যদি বলতেন কিরকম? বমি করছে, নতুন হাসপাতালে যখন নিয়ে যাই, হ্যাঁ, কিছু দূর গেলে পরে
একটু বমি করছে। আচ্ছা, যখন হাসপাতালে গেছে গেলে পরে হেন একটু বমি করছে। হ্যাঁ, অন্তনে ক্লিনিকে নিয়ে গেছি, হেন একটু বমি করছে, এই 3 হানে। হ্যাঁ, বমি করার পরে তারপর আমরা যে ইয়ে নিয়ে গেছি, অ্যাম্বুলেন্সে নিয়ে গেলাম, তখন আর বমি কর নাই। আচ্ছা, আমরা জিজ্ঞাসা করছি যে কিবা নাগে, খালি কইছে যে একটু পোড়াইতেছে, আর আরো তোর কোনো খারাপ নাগে, কয় না পোড়াইতেছে মানে জ্বালা পোড়া করতেছে। তা কয় আমি শুয়া থাকুন। পরে শুয়া রয়েছে ওই ওই আঙ্গার গাড়া, এই কি আঙ্গার গাড়া না, ওই যে ভাড়া জোর পার হইলে পরে এখানকার কয় আমার টুনাই নাও। জি জি, আমার টুনাই নাও। আচ্ছা, টুনাই নাও মানে আমার হাঁটুর উপরে রাখো। আচ্ছা, হাঁটুর উপরে রাখো। হাঁটুর উপরে আঁকলাম, আঁকলে পরে কিছু দূর গেলে পরে অনেকটা খিজা দেয়া, আমার মনে হয় তখনই দম গেল। ওই মমি সিং এর কাছাকাছি হেঁটে গেলে নিয়ে গেলাম হাসপাতালে, তারা বিভিন্ন ধরনের পরীক্ষা করছে, নাই। আচ্ছা, প্রথম যে সখীপুরে নিয়ে যান, সখীপুরে কি তারা একটা ভ্যাকসিনও দেয় নাই, একটা ইঞ্জেকশনও দেয় নাই? কিছুই করে নাই তারা। কেন, কি কারণে? কি কারণে কি কারণে? খালি একটা কাগজ দিল, কইলে 5 টাকা দাও। এই 5 টাকা আমার কাছে ঘুরছে নাই। এটা কি সরকারি হসপিটাল? হ্যাঁ, সরকারি হসপিটাল। পরে হেনুয়ার কোনো চিকিৎসা কর নাকি, পরে নিয়ে গেছিলাম ক্লিনিকে। ক্লিনিকে কোনো কিছু করলো না, কয় আমাকে বড় ডাক্তার নাই, আমরা ভ্যাকসিন করাম না। কিন্তু আপনার কথা হচ্ছে যে মানে আগে এখানে অনেকেই মারা গেছে, 2-1 জন হয়তো অনেক বছর আগে, আপনার নাতি হচ্ছে যে রিসেন্টলি মারা গেছে, এর ভিতরে আর মারা যায়নি না। এখন আপনার, আমি তো একটা জিনিস, আমার নিজের একটা ওপিনিয়ন, আমি দেখলাম যে আপনার ঘরে কিন্তু ইঁদুরের গর্ত আছে, এবং একটা না কয়েকটা আছে। আমার কাছে মনে হয়, এটা আমার ওপিনিয়ন, যে ইঁদুর খাওয়ার জন্য হয়তো সাপ এসেছিল, বিষাক্ত সাপ, সেই সাপে হয়তো বা বের হয়ে আপনার নাতির পায়ে কামড় দেয়। আপনার কি মনে হয়, সাপ নালে কোথা থেকে আসবে? তাই এবারই হয় আর কি। এই যে ব্যাগ ঘরে গাড়া আছে, ওই যে গাড়া, ওই যে এখানে মাইডিয়া ঘর জন্য ব্যাগ গাড়া, অনকা তো ইট বাল নাই যাচ্ছি না, যে অনকা ওই ঘর ভাঙ্গে আনো। আর আপনাদের এখানে লাল মাটি কেন, মানে এটা লাল পাহাড়? তাই, হ্যাঁ, পাহাড়ের আগে লাল মাটি, সাদা মাটি আছে কিছু কিছু। হ্যাঁ, সেটাই তো আমি দেখলাম যে সবকিছু। এবং আপনাদের যে সাপ এগুলা, মানে আমার কাছে কেন রাসেল ভাই এখানে এখনো পর্যন্ত মনে হয় না, অন্য সমস্ত সাপ আমাদের এই দেশে এখন থেকে দেখিনি আমরা। কি সাপ এমনি আপনার বিষাক্ত সাপের ভিতর? কি সাপ? আলাত সাপ। কি সাপ? আলাত। আলাত কি? আলাত সাপ, যেমন এই যে ফেনা ধরে। আচ্ছা, যেটা কিং কোবরা। হ্যাঁ, কিং কোবরা, এটা আমরা কিং কোবরা নামে জানি। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাকে বলবো, যেহেতু আপনাকে আমি আমার এর আগে কোনো ওজার মানে কবিরাজের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়নি, তো অনেকে একটা জিনিস ভুল করে বলতে, প্রথমে সাপে কামড় দিলে ওজার কাছে নিয়ে যায়। এখন আপনি একজন ওজা হয়ে আপনি কিন্তু নাতিকে নিজে জারপোক করেননি না। আপনি এই জিনিসটা, যাদেরকে সাপে যদি কামড় দেয়, আসলে কি করণীয়? আসলে কি ওজার কাছে নিয়ে যাবে না হাসপাতাল নিয়ে যাবে? এখন আগে তো আমরা হাসপাতাল ওজার কাছে নিয়ে গেছি, এখনকার তো হাসপাতালে দিয়েছে, এখনকার আমরা হাসপাতালে নিয়ে যাবো। সেটাই আমি সবাইকে বলি যে আমি সময় নষ্ট করি। আমি নিজে বহুত হাজার মানুষের বলে গেছি হাবে কামড় দিন না, যার চেয়ে ভালো হয়েছে, কতটা ভালো হয় না গিয়া, আবার আরেক রোজাই না ভালো করছে। আমার হাতে মানুষ মরে নাই কোন দিক, আমি দেখি নাই যে আমার হাতে মানুষ মরছে। আমি 40 বছর ধরে এই অভিজ্ঞতা এটার মধ্যে থাকি, মানুষ মরে। আমি এখানকার চিল্লাই যাই, জামাতে যাই, বাদ দিছি। আচ্ছা, বাদ দিছি, তখন আমার নাতি যখন কামড় দিল, কামড় দেওয়ার সাথে সাথে আমি কইলাম যে আমি তো বাদ দিছি, তাহলে আমি এখন কোন থেকে কোনো ভুল করবো কিছু মাস আর আমার মেসে বকবো, তাহলে আমি এখনকার হাসপাতালের আইছে, হাসপাতালে নিয়ে যাই। সেটাই, 1 সেকেন্ড দেরি করা উচিত না। এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন, সবাইকে আমি বলবো যে আপনারা এটা থেকে শিক্ষা নেন, যে উনি একজন ওজা হয়ে উনি নাতিকে কিন্তু 1 সেকেন্ডের জন্য জারপোক করেননি, উনি হাসপাতাল নিয়ে গেছে। আপনারাও যদি সাপে কামড় দেয়, সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন। সেখানে যদি হাসপাতাল কর্তৃপক্ষ যদি কোনো নেগলেন্সি করে, সেটা তাদের দায়ী। অ্যান্টিবায়োটিক থাকলে অ্যান্টিবায়োটিক দেবে, না দিলে সেটা তারা দায় দিবে। কিন্তু যদি আপনারা ওজার কাছে নিয়ে সময় দেরি করেন, কালক্ষেপণ করেন, পরে তারা একটা দায় দিবে কি আপনারা দেরি করে ফেলছেন, এই জন্য আপনাদের রুগী মারা গেছে। যদিও ওনার জন্য অনেক কষ্টদায়ক যে উনি টাইমলি নেওয়ার পরও কিন্তু সেই ধরনের চিকিৎসা পাননি না, একটা মেডিসিনও দেয় নাই তারা, এবং অ্যান্টিবায়োটিক দেয় নাই, কিছু দেয় নাই। এটা খুবই দুঃখজনক আসলে, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, আপনার নাতিকে কোথায় দাফন করা হয়, কবর কোথায়? আচ্ছা, দূরে আছে না? দূরে নাই, কাছেই। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করবো যদি দেখানো যায় দেখাবো। হ্যাঁ, সেটাই জানাবো। তো আমি আসলে কি বলবো, যে ছেলেটা মারা গেল, সিয়াম ওর নাম না? সিয়াম মাত্র 11 বছর বয়স, আবার সে মাতার সাথে পড়াশোনা করতো। সবচেয়ে বড় কথা, তার জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে, কিছুই তো হলো না। মা বাবার অনেক স্বপ্ন ছিল, ওরা এক ভাই এক বোন, বাবা প্রবাসী, বাবার জন্য অনেক কষ্টদায়ক।
হয়তো গতবার এসেছিলেন ছেলেকে দেখেছেন, এবার তো আর ছেলের কবরটা দেখবেন। এটা একজন বাবার জন্য যে কত কষ্টদায়ক সেটা একজন প্রবাসী সে বুঝে। তো এখন আমি আপনাদেরকে সবাইকে বলবো যে এই ছেলেটা যে চলে গেল, সবাই তার জন্য দোয়া করবেন। যদিও তার তেমন গুনাহ জানি না, আল্লাহ পাক জানেন, নেই, ছোট মানুষ, আর মারা গেছে একটা অপমৃত্যু, সাপে কাটা রোগী বা যারা যেভাবে মারা যায় এরা শহীদি মৃত্যুর মতোই। ভিউয়ার্স, এটা হচ্ছে সিয়ামের বোন। ওর বয়স কত? 4 মাস। এখন হচ্ছে সিয়ামের আব্বু আর আম্মুর এটাই হচ্ছে সান্ত্বনা। সিয়াম তো চলে গেল, এখন সিয়ামের দাদার কোলে হচ্ছে সিয়ামের বোন। ওর নাম কি? সিনহা। সিনহা। সিনহা আর সিয়াম। সিয়াম ছিল ভাই, সিনহা ছিল বোন। তো আপনারা সবাই সিয়ামের বোনের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে। এটাই তো, আর কি বলবো, ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো সে ভাষা আমার নেই। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। আপনাদের নিকট একটা অনুরোধ, যতটুকু পারেন জঙ্গল রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। চৈত মাস আইলে পরে না পরিষ্কার হয়, আবার বর্ষা মাস আইলে আবার হয়ে যায়। আর আমি আপনার থেকে একটা খুব দুঃখজনক তথ্য পেলাম, যেটা হচ্ছে হসপিটালে আপনারা অ্যান্টিবায়োটিক পাননি, আপনাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ খুব ভালো আচরণ করেনি। এটা খুব দুঃখজনক আসলে। আপনি একজন ওজা, আপনি ওজা হয়েও আপনি নাতির ক্ষেত্রে হোক বা নিজের উপস্থিত বুদ্ধি ব্যবহার করে আপনি কিন্তু নিজে যার করেননি, এবং 1 সেকেন্ডও সময় নষ্ট করেন, 1 সেকেন্ডও না। আপনি ওকে হাসপাতালে নিয়ে গেছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই ব্যবহার বা সে আন্তরিকতা না দেখানোর কারণেই হয়তো বা আপনার নাতিটা আজকে, যদিও হায়াতমত আল্লাহর হাতে সবকিছু, তারপরও চেষ্টা তো করতে হবে, সে চেষ্টাটা সেভাবে করা হয়নি। এই কবরটাও দেখাবো, আমার সাথেই থাকুন। আমি সিয়ামের দাদার সাথে যাচ্ছি। আর আমি যেটা আপনাদেরকে বলছিলাম, আমি কতক্ষণ আগে এখান দিয়ে আসার সময় যে ভয়টা পেয়েছিলাম, মানে এই জঙ্গল, এটা তো জঙ্গল না, কিন্তু আর একটু সামনে গেলে আমি দেখাবো যে জঙ্গলের মধ্য দিয়ে আমি হেঁটে এসেছিলাম। দেখুন, এই যে দেখছেন, এইটার ভিতর দিয়ে আমি হেঁটে মানে শর্টকাটে আসার জন্য। কারণ সিয়ামদের যদি আমি বাড়িতে আসতে হতো, যে আঙ্কেল আমাকে নিয়ে এসেছিলেন, অনেক গুত্রি হয়ে যেত। তখন উনি আমাকে বললো যে শর্টকাট একটা রাস্তা আছে, কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে এসেছি, যেখানে আমার ভিতরে ভয় কাজ করতেছিল যে সাপ যদি ওকে ঘরে কামড়াইতে পারে, এটা তো জঙ্গল। তো এটা আপনার সাথে শেয়ার করলাম। এখন যাচ্ছি সিয়ামের কবরের দিকে। আঙ্কেল, আমরা তো সম্ভবত সিয়ামের কবরের সামনেই দাঁড়িয়ে আছি। এই যে কবরটা দেখছি ঘেরাও করা, নতুন কবর যেটা, এটাই তো সম্ভবত আপনার নাতি সিয়ামের কবর। সিয়ামের কবর, এটা সিয়ামের কবর। দেখুন ভিউয়ার্স, সিয়াম তার বাড়ি থেকে অল্প দূরত্ব, বেশি না, আমার মনে হয় 30 সেকেন্ড হাঁটলে ওর কবরটা। দেখুন, ও এখানে আরো কবর আছে না? দেখুন এই ইয়েটা কি জন্য, এই যে মাটির একটা দাদির হাত দিয়েছে, যে ধোয়াই সেই করছে, যে ওই পাইলাই না কবরের উপর দিয়া থাকে, এই তো না কবরের উপর থুয়ে দিছে। তো বলতে গেলে তো ওর জীবনটা শুরু হয়নি। 11 বছরের একটা ছেলে, তার কি এমন শুরু বা কি হলো, বা দেখলো কি শুরু শেষ হয়ে গেল তার আগে। দর্শকদের নিকট কি বলার আছে? না দর্শকের নিকট আমার কিছুই বলার নাই, কিন্তু এই যে হাসপাতালে নিয়ে গেলাম, আমি চিকিৎসা পাইলাম না। আমার নাতি যেভাবে মরছে, এইভাবে চিকিৎসা বেকার কোন জায়গায় আর কেউ যেন না হয়। আর আমার সিয়ামের জন্য দোয়া করবো, দেখে ব্যস্ত আছি। সেটাই, অর্থাৎ সিয়ামের দাদা যেটা বলতে চাইছিল ভিউয়ার্স, আমরা সবাই বলেন যে সাপে কামড় দিলে ওজার কাছে নিয়ে গেছে, সময় নষ্ট করছে, এই করছে সে করছে। আপনাদের সবাই, যদিও এটা জেনুইন, ওজার কাছে নেওয়া উচিত না, হসপিটাল নিয়ে যাওয়া। এখানে তো সিএমের দাদা নিজে একজন ওজা, কিন্তু তিনি কিন্তু সে ভুল করেননি, সাথে সাথে হসপিটাল নিয়ে গেছেন। কিন্তু দেখেন আজকে হাসপাতাল কর্তৃপক্ষের যে অবহেলার কারণে কোনো চিকিৎসাই ওনারা পাননি। তো এইটা ওনাদের, এখন আমরা সবাই বলি হাসপাতাল নেওয়ার জন্য, কিন্তু এখন থেকে ভাবনার বিষয় হচ্ছে সেখানেও কি উপযুক্ত চিকিৎসা পাচ্ছে কিনা, বা সাপের সে অ্যান্টিবায়োটিক আছে কিনা, এগুলো
আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দিন দিন যেন বাংলাদেশের সাপের কামড়ের মৃত্যুর সংখ্যা বাড়তেছে, কমতেছে না। আমি 17-18টা ভিডিও করেছি, তার ভিতরে 16-17 জনই মারা গেছে, শুধু একজন বেঁচে আছেন রাসেল ভাইপারের কামড় খাওয়ার পরে, একজন ব্যক্তির সাক্ষাৎকার আছে, আর বেশিরভাগই কিন্তু মারা গেছে। তো আমিও যদি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিতে এই ভিডিও পরে একটাই অনুরোধ করবো, আপনারা সরকারি হসপিটালগুলোতে সাপের যে অ্যান্টিবায়োটিকটা রাখবেন, এবং গরিব হোক ধনী হোক যে হোক হাসপাতালে যাক, সে যাতে যথাযথ চিকিৎসাটা পায়, অবহেলা যাতে না হয়। সব পর্যায়ে সখীপুর থেকে ময়মনসিংহ যেতে হবে কেন, সখীপুরও থাকা উচিত, যেহেতু এই জায়গাগুলো প্রত্যন্ত অঞ্চল, একটা থেকে একটা জায়গায় যেতে অনেক সময় লেগে যায়। তো সেক্ষেত্রে এই 3-4 ঘন্টা সে ময়মনসিংহ যদি না যে, যদি সখীপুরে যদি সে এটা পেতেন, অ্যান্টিবায়োটিকটা পেতেন, বা তাহলে তো আর ওইদিকে যাওয়া লাগতো না, সেটা আল্লাহর হাতে, ঠিক আছে, কিন্তু চেষ্টা তো করা যেত। সব স্বপ্ন শেষ করে শুয়ে আছেন, এরকম হাজারো মায়ের বুক খালি হচ্ছে। আর রিসেন্টলি বাংলাদেশে এটা কেন জানি বেড়ে গেছে, এই সাপের কামড়ে মৃত্যু। যদিও আমি বারবার বলছি এগুলো মিডিয়াতে সেভাবে আসে না, যার কারণে আপনারা জানেন না। তো সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন যে কাকা আমাকে নিয়ে এসেছিলেন শর্টকাটে, আমি সেই রাস্তাটা আপনাদেরকে এখন দেখাবো। আবার যাচ্ছি ওই দিক দিয়ে, যে সিয়ামের বাড়িতে বা সিয়ামদের আশেপাশে বাড়িতে কেন সাপ থাকে, আমি আপনাদেরকে পিছনে পরিবেশটা একটু দেখাবো। যদিও আমার খুব ভয় লাগতেছে, আমি এখান দিয়ে কিন্তু একবার আসার সময় দোয়া কলমা পড়ে এসেছি, আবারও এখন শর্টকাটের জন্য, কারণ এটা যদি আমি এভাবে না যাওয়ার 4 মাইল হাঁটতে হবে আমাকে, তো জঙ্গল দিয়ে যাচ্ছি। দেখুন কাকা সামনে আছে, ঘর জঙ্গল, এই পথটা জঙ্গলের মাঝখান দিয়ে হচ্ছে পথ। এটা তো কিছুটা আছে, আগেরটা ছিল আরো ডেঞ্জারাস, যেটা দিয়ে গিয়েছিলাম। এসব জায়গা এখন ভিডিও করলে সবচেয়ে বেস্ট হচ্ছে গামবুট থাকলে। আমি সেভাবে এখানে প্রস্তুতি নিয়ে আসিনি, যার কারণে গামবুট আমার পাইনি। এই আর কি, কাকার সাথে আছে, আল্লাহ ভরসা, আল্লাহ পাক বাঁচালে বাঁচা। এদিকে মটগাছ গুলো খুবই, আবার এখান থেকে বের হলে মোটামুটি জমি আছে। এই হচ্ছে সিয়ামদের বাড়ির পিছনের অংশ ভিউয়ার্স। এই যে দেখছেন সব জঙ্গল, দেখছেন সব জঙ্গল। এখন আর একটা পথ আছে এখানে, জায়গায় জায়গায় আমার কাছে মনে হয়, আমি তো 16-17টা ভিডিও করেছি সাপের উপরে, আমার কাছে মনে হয় যে এখানে প্রচুর সাপ আছে। কি সাপ সেটা জানি না, তবে জাতি সাপ তো অবশ্যই, কারণ এখানে পরিবেশটাই সেরকম। দেখুন এটা আরেকটা জঙ্গল, এইভাবে গাছের উপরও থাকে। কাকা যেটা বললো, কাকা আমাকে বলছিলেন যে এটা তাল গাছও নাকি সাপ ছিল। কাকা এটাতে না? হ্যাঁ, এই গাছটা দেখুন রাস্তায় পড়ে। এটা দেখতে কেমন দেখুন গাছটা, এটা সিএমদের বাড়ি যাওয়ার পথে পড়ে। এবং এটা থেকে নাকি সাপ পরে নিচে, না নিচে নামে। এটা দেখতে তো কিরকম ভিউয়ার্স দেখুন, আমি সামনে যাইতে আমার কাছে ভালো লাগতেছে। তাল গাছে থাকে। এই যে আমি যাইয়া, এই দেখুন, তাহলে এখানে সব জায়গায় কাকা না?
কাকাই আমাকে নিয়ে এসেছিল তখন আসার সময়, এখনো শর্টকাটের জন্য যাচ্ছি। আসলে এখানে যারা থাকে তাদের হিসাব হচ্ছে আলাদা সবসময়, এখন কেউ আসলে তাদের জন্য খুবই সিরিয়াস একটা, কারণ আপনি যখন শুনবেন যে আশেপাশে কিছু লোক এই সাপের দংশনে মারা গেছে, তখন আপনার কাছে এমনিতেই ভয় লাগবে। তার ভিতরে যে পরিবেশ দেখুন, এটা কাকা কি বলেন, এটা তো দেখতে মানে আপনি নিজে তো অনেক সাপ দেখছেন মনে হয় কাকা, না? হ্যাঁ, সাপ বাইরে না, রাস্তাতে চলাচল করি আমরা। দিনে রাতে সবসময় বের হয় কাকা? দিনে ওই হঠাৎ করে মনে করি যে মানুষের সামনে পড়ে, হ্যাঁ, আবার জায়গা কত মারি। দেখেন এখানে দেখছেন সব জায়গায়, আমি ভিডিও করছি অনেক জায়গায়, এখানে এবার সবচেয়ে বেশি ভয় পাইছি। আর পরিবেশগুলো দেখুন কিরকম, মনে হয় যে টিলার উপরে। কাকা হ্যাঁ, আরেকটা কথা জিজ্ঞেস করি, যে সাপগুলো যে সামনে পড়ে সবগুলো কি জাতি সাপ? জাতি সাপও পরে, সব সাপই পরে, দোরা সাপ বেরোয়। আচ্ছা, জাতি সাপ, আলাপ, দারাইস, বিভিন্ন ধরনের সাপ আছে না? আচ্ছা, সবগুলোই পড়ে। রাত্রে বের হয়, দিনে বের হয়। আপনার তো অনেক ভয় লাগে না? ভয় লাগলে ওখানকার পাহাড় এলাকায় বাড়ি, ওখান ভয় করলে পরে কিছু করার নেই, চলাফেরা করার লাগে না। সেটাই তো। এই যে রাস্তাটা গেছিলাম, আবার সকালে গেছি, আবার যাবো। আমি তো আপনার সাথে যাইতে ভয় পাইতেছি, আপনি তো একাও চলাফেরা করেন। আমরা এলাকায় চলাফেরা করি। জীবন সংগ্রামে আসলে নামলে মৃত্যু ভয়ে চলে যায় মানুষের, সেটা হচ্ছে বড় কথা। জাতি সাপ কখনো মেরেছে? আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন, এবং এই যে দেখেন, এই যে কোথায় কামড়টা দিয়ে সেটাও কিন্তু এই চাচা মানে আমাদেরকে দেখিয়ে দিলেন। কথাটা হচ্ছে দেখেন, এই যে নাবালেক একটা বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করতো, সে কিন্তু দুনিয়া থেকে আজকে চলে গেল। মানে কতটা আফসোস এবং পরিতাপের বিষয় একটা চিন্তা করে দেখেন। খুবই মানে কষ্ট লাগলো, একটা সাপের কামড়ে মারা গেল একটা বাচ্চা। এই জন্য প্রতিটা মানুষেরই আমল করা উচিত। এই যে হ্যাঁ, এখানে কামড় দিয়ে, হ্যাঁ আচ্ছা, প্রতিটা মানুষের এই জন্য আমল করা চাই। প্রতিটা মানুষকে যদি মানুষ আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেই দোয়াগুলো যদি আমরা পড়তে পারি, আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে এই সমস্ত যত সাপ বিচ্ছু আছে, পোকামাকড় আক্রমণাত্মক যত পশু পাখি আছে, এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আপনাদেরকে আমি একটা দোয়া শিখিয়ে দিই। এই যে দেখেন, ওই ছোট্ট একটা ফুটো দেখতে পারলেন, ওইটা এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এখান থেকে কিন্তু এই যে দেখেন, আপনাকে জুম করে দেখালাম, এই যে ছোট্ট একটা গর্ত দেখেন, এই গর্ত থেকে কিন্তু সাপটা উঠছে, মানে ঠিক আছে। এই যে দেখেন, একেবারে ছোট্ট একটা গর্ত, কিন্তু এই গর্ত থেকে কিন্তু সাপটা উঠে তারপর সেই হাফেজ ছেলেকে কিন্তু কামড় দিয়েছে। তো যাই হোক, কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তোমরা এই দোয়াটি পড়ো কখন? 3 বার, মাগরিবের পরে এবং ফজর নামাজের পরে। যদি মাগরিবের নামাজের পরে কথাবার্তা বলার পূর্বে যদি তোমরা 3 বার পড়তে পারো এই দোয়াটা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। ফজর নামাজের পড়লে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য প্রতিটা মানুষকেই এই আমলগুলো করা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো আমাদের শিখিয়ে দিয়েছেন, আমল দিয়েছেন, সেগুলো প্রতিটা মানুষের করা চাই। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সমস্ত জিন ভূত, তারপর আক্রমণাত্মক যত পশু প্রাণী আছে, তারপরে যত কিছু আছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। তো ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে করতেছি। অনেকেই উপকৃত হয়েছেন, অনেকে উপকৃত হচ্ছেন। ভাই, উপকৃত হন না হয়, এইটাতে আপনি যদি একটা শেয়ার করে দেন, শেয়ারের মাধ্যমে কিন্তু মানুষ উপকৃত হবে। যদি কোনো ব্যক্তি, আমি এই দোয়াটা বলে দিলাম, এই দোয়াটা বলার কারণে যদি কোনো ব্যক্তি, একটা ব্যক্তি শেয়ার করার মাধ্যমে সে যদি দোয়াটা জানতে পারে, তাহলে এই দোয়াটা কিন্তু সে আমল করবে। আমল করার দরুন কিন্তু আপনিও সওয়াব পাবেন। দোয়াটা আবার একটু বলে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো ভিডিওটি সবাই একটু বেশি শেয়ার করে দিবেন। রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1450 বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে বাঁচবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো। সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে 20টা এবং উপরে দেয় 80টা পর্যন্ত। রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা, থাকলে আমাদেরকে একটু বলে দেন। যেই ভাই এই প্রস্তুতি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময় আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে একটা ভয় কাজ করতেছে, যেই ভয়ের নাম হচ্ছে রাসেলস ভাইপার। এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর যে যাকে কামড় দেয় তাকে যদি অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্ট করা না যায় তাহলে সেই লোকটা সাথে সাথে মারা যাবে। এর নাম হচ্ছে রাসেলস ভাইপার। বাংলাদেশের যত সাপ আছে বা পুরো পৃথিবীতে যত সাপ আছে অধিকাংশ সাপ 100-র মধ্যে 98টা সাপে কিন্তু ডিম দেয়, কিন্তু এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর সাপ, এই সাপের সরাসরি বাচ্চা দেয়। সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে 20টা এবং উপরে দেয় 80টা পর্যন্ত। সবচেয়ে বেশি 80টা পর্যন্ত এই সাপে বাচ্চা দেয় রাসেলস ভাইপার। চিন্তা করতে পারেন তো, 80টা করে যদি এক একটা সাপে বাচ্চা দেয় তাহলে বাংলাদেশ ভরতে বেশি দিন সময় লাগবে না। এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে বাঁচবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। আমরা যদি নিয়মিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন, যেভাবে বলেছেন, সেইভাবে যদি আমরা এই দোয়াগুলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো যদি আমরা পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার বরকতে এই রাসেলস ভাইপার সাপ থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন গ্রাম্য ব্যক্তি এসেছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গতকালকে বিষাক্ত একটা বিচ্ছুতে, বিষাক্ত একটা পোকা আমাকে কামড় দিয়েছে, যার যন্ত্রণায়, যার ব্যথায় আমি সারা রাত্র ভরে কাতরিয়েছি, ব্যথায় সারা রাত আমি একটু ঘুমাতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন, আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন যাতে করে আমি এ থেকে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে বললেন, হে ভাই, তুমি যদি আমার শেখানো দোয়াটা পড়তে, আমল করতে, তাহলে তোমাকে আজকে এই বিষাক্ত পোকামাকড় তোমাকে কামড় দিতে পারতো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে আবারও তিনি এই দোয়াটা শিখিয়ে দিলেন। এই সমস্ত মানুষের কাছে আমার মাইকের আওয়াজগুলো যাচ্ছে, তারা সকলেই এই দোয়াগুলো আয়ত্ত করবেন, মুখস্থ করবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনাদের সুবিধার্থে আবার আমি বলে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দোয়াটা বলে দিলাম, এই দোয়াটা কিভাবে আপনারা পড়বেন, এই দোয়াটা মাগরিবের নামাজের পরে কোনো কথাবার্তা বলার আগে 3 বার পড়বেন। মাগরিবের নামাজের সাথে সাথে ফরজ নামাজের পরে 3 বার আপনারা পড়বেন। এই 3 বার দোয়াটা যদি আপনি পড়েন তাহলে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। কতক্ষণ পর্যন্ত? যদি আমরা মাগরিবে পড়ি তাহলে ফজরের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার বরকতে হেফাজত করবেন। এবং যদি আমরা ফজর নামাজের পরে পড়ি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। শুধু রাসেলস ভাইপার নয়, পৃথিবীতে যত ভয়ঙ্কর সাপ হোক, যত সাপ বিচ্ছু হোক, যত আক্রমণাত্মক পোকামাকড় হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পোকামাকড় থেকে আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। যারা এই দোয়াটি এখান থেকে আয়ত্ত করতে পেরেছেন তাদেরকে সাধুবাদ জানাই। যারা জানেন না তারা পরবর্তীতে আমাদের কাছ থেকে জেনে নেবেন, আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন, যারা জানেন তাদের কাছ থেকে জেনে নেবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা বাড়ি থেকে যারা মা বোন আছে তাদেরকে শিখিয়ে দিবেন, তারাও যেন এই দোয়াগুলোর আমল করতে পারে এবং তারাও যেন সমস্ত বিষাক্ত সাপ পোকামাকড় থেকে হেফাজত থাকতে পারে। এই জন্য সকলে তাদেরকে শিখিয়ে দিবেন।